যুক্ত করা হয়, কখন যুক্ত করা হয় এদেরকে পরে, কখন পরে সেটা আরো অনেক ডিটেলসে পড়তে যাওয়ার এখানে দরকার নাই। এখানে দরকার না, আমরা হিস্ট্রি পড়ছি, আমরা রিলিজিয়ানের সমস্ত গ্রন্থ এখন পড়ছি না, আমরা হিস্ট্রি পড়ছি। হিস্ট্রি একটা উপাদান, এখান থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি, সেটা ইম্পর্টেন্ট আমাদের এখানে। ওকে, চলো এখানে দেখি। এই যে দশম মণ্ডল আছে, এই দশম মণ্ডলে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা আছে। এই দশম মণ্ডলে এমন একটা জিনিস বলা আছে যে পুরুষ সুক্তা। আমি কি বললাম? পুরুষ সুক্তা। যে আগে সমস্ত রকম ব্যাপারে যেমন বলা হয়েছে বেদকে অপৌরুষেয় বলা হয়েছে, মানে কোনো পুরুষ দ্বারা লিখিত না। এটা মানে এটা হচ্ছে কোনো পুরুষ দ্বারা লিখিত নয়। কোনো পুরুষ দ্বারা লিখিত নয় তার মানে আমরা এটা বুঝবো না যে এটা মহিলা দ্বারা লিখিত, এটাও না। এখানে পুরুষ বলতে গোটা মানব জাতিকেই বোঝানো হয়েছে। তো এখানে মানব কথাটাও লিখলো না কেন? অমানুষেয় বা অমনুষেয় বা অমনুষ্যত্বীয় লিখেনি এই কারণে, তখন আগের সমাজটা পুরুষতান্ত্রিকই ছিল বলা যেতে পারে, সেই কারণে যেন অপৌরুষীয় বলা হয়। এই সমস্ত লেখা টেখা এই সমস্ত কিছুর ব্যাপারে পুরুষদের আধিপত্যটাই বেশি, পুরুষদের আধিপত্যটাই বেশি, সো ইট ইজ অপৌরুষীয়। সেই রকম ভাবে যে এখানে পুরুষ সুক্তা বলা আছে, এই পুরুষ সুক্তাতে পুরুষদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সেখানে সেখানে একটা এমন একটা ব্যবস্থার কথা বলা হয়েছে, যে ব্যবস্থার কথা এখনো পর্যন্ত ভারতে প্রচলিত আছে। সেই ব্যবস্থাটাকে বলা হয় বর্ণ প্রথা, বর্ণাশ্রম। কি বলা হয়? বর্ণাশ্রম। সেই প্রথাতে যে ঈশ্বরের বিভিন্ন অংশ থেকে যে বিভিন্ন আশ্রমগুলো, মানে বিভিন্ন বর্ণগুলোর উৎপত্তি হয়েছে। মস্তিষ্ক থেকে বলা হয় ব্রাহ্মণদের উৎপত্তি। কোথা থেকে? মস্তিষ্ক থেকে বলা হয় ব্রাহ্মণদের উৎপত্তি। বাহু থেকে বলা হয় ক্ষত্রিয়দের উৎপত্তি। ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? বাহু থেকে। উরু থেকে মানে পেট থেকে বলা হয় বৈশ্যদের উৎপত্তি। আর পা থেকে বলা হয় শূদ্রদের উৎপত্তি। তো এই যে বর্ণ প্রথাটা, এটা পড়বে তোমরা ডিটেলসে। পুরুষাসক্তা যদি পড়ো তাহলে তোমরা আরো ভালো রকম ভাবে জানতে পারবে পুরুষাসক্তার ভিতরে কি কি আছে না আছে সবকিছু। কিন্তু আমরা পরীক্ষার জন্য আমরা জানবো যে কোন মণ্ডলে পুরুষাসক্তার কথা বলা আছে। ঋগ্বেদের 10ম মণ্ডলে। যদি বলা হয় কোন বেদে পুরুষাসক্তার কথা বলা আছে, ঋগ্বেদে পুরুষাসক্তার কথা বলা আছে। কোন বেদে বর্ণপ্রথার কথা বলা আছে, ঋগ্বেদে বলা আছে। ঋগ্বেদের কোন মণ্ডলে? 10 মণ্ডলে। ঋগ্বেদের কটা মণ্ডল? 10টা মণ্ডল। ঋগ্বেদের যে কুল গ্রন্থ কোনটা, কোন মণ্ডলগুলিকে বলা হয়? 2য় থেকে 7ম মণ্ডল। দেখো কোশ্চেন আসছে। কঠিন মনে হচ্ছে? একদমই কঠিন না। আমরা ঋগ্বেদ সম্পর্কে জেনে নিলাম। মনে রাখো, ঋগ্বেদ যারা পাঠ করতো, যে পুরোহিত, তাদেরকে বলা হতো হোত্রী। ঋগ্বেদটা কি? ঋগ্বেদটা কালেকশন অফ লিরিক্স, গানের কথার কালেকশন, গানের কথার সংগ্রহ ঋগ্বেদ। এনি ডাউট? কেমন লাগছে বলো? যদি ভালো লাগে, এই যে ঋগ্বেদটা বলো একদম ক্লিয়ার হয়ে গেছে, এরকম ভাবে আর কোথাও শুনিনি, একটু লাইক দিয়ে দাও। সো এই লাইকটা আমার কাছে সত্যি একটুখানি উৎসাহ অনেক বাড়াবে, অনেক বাড়িয়ে দেবে। চলো তাহলে আমরা নেক্সট আরো পড়বো। ঋগ্বেদ আজকে জানলাম, ঋগ জানবো, সাম জানবো, যজু